একজন 55 বছরের বুড়ো যখন এক 23 বছরের মেয়েকে বিয়ে করে আনে, তখন গ্রামের সবাই মেয়েটার সুযোগ নিতে উঠে পড়ে লাগে। শেষমেশ মেয়েটা নিজের সম্মান বিলীন করে দেয়। তবে সেই রাত্রের পর থেকেই এক এক করে গ্রামের সব পুরুষ মারা যেতে শুরু করলো। কি হয়েছিল তাদের সাথে জানতে দেখতে হবে আমার আজকের মুভির গল্প ভৌরি। তাহলে চলুন আর স্কিপ না করে এই অসাধারণ মুভিটা রিক্যাপ করা যাক। মুভির শুরুতেই আমরা ভানু নামের একজন লোককে দেখি। তাকে পুলিশ ইন্সপেক্টর গ্রামে ফেরত এনেছে। তবে কোনো এক কারণে গ্রামের লোকেরা ভানুকে গ্রামে ঢুকতে দিতে চাচ্ছিল না। তারা পুলিশদের অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু পুলিশরা তাদের কথায় পাত্তা দেয় না। তাই গ্রামের লোকও পুলিশদের পিছু পিছু তাদের আটকাতে যায়। এই সবই বাড়ির বেড়ার ফাঁক থেকে দেখছিল ভৌরি। সে ভানুকে বাঁচাতে যেতে চায়, তবে এক কাকি তাকে আটকে দেয়। তাদের কথার মাঝে একটা বন্দুকের গুলির শব্দ আসে আর সবকিছু থমকে যায়। ভানুর জীবনের সাথে ভৌরির শাখা সিঁদুরের অস্তিত্ব মুছে যায়। কিন্তু কেন তারা ভানুকে মেরে ফেললো এটা জানতে আমাদের বেশ কিছুদিন আগে ফিরে যেতে হবে। ঘটনার বেশ কয়েক মাস আগের কথা। ভৌরির বিয়ে হচ্ছে। ভৌরি আসলে ভানুর স্ত্রী। ভানুর বয়স 55। তবে অভাব আর পারিপার্শ্বিক কারণে বয়স বেড়ে গেলেও তার বিয়েটা করা হয়নি। অবশেষে সে 55 বছর বয়সে বিয়ে করে এনেছে 23 বছরের ভৌরিকে। ভৌরি মেয়েটা অসম্ভব সুন্দরী। তার শরীরের গঠনও অসাধারণ। যে কেউ এমন মেয়ে দেখলে নিজেকে সামলাতে হিমশিম খাবে। ওদিকে মুভির শুরুতে দেখানো সেই 5 জনকে দেখা যায়। এদের মাঝে একজন গ্রামের পঞ্চায়েত নেতা, যাকে সবাই চৌধুরী বলে ডাকে। বাকিদের মধ্যে আছে গ্রামের ডাক্তার, গ্রামের পণ্ডিত, অন্যজন গ্রামের ফ্যাক্টরির ম্যানেজার, আরেকজন গ্রামেরই এক দোকানদার। তারা 5 জন মিলে ভানুর বিয়ে নিয়ে আলোচনা করছে। কিছুক্ষণ পর এক পাগলি মেয়ে তাদের কাছে খাবার চাইতে আসে। তারা সকলে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করে তাকে তাড়িয়ে দেয়। এই মেয়েটার নাম বাসন্তী। মেয়েটা জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তার বাবা মা ছিল না। বাসন্তী তার দাদির সাথে এই গ্রামেই থাকে আর ওর কাছ থেকে খাবার, টাকা পয়সা নিয়েই দিন কাটায়। বাসন্তী যেতেই চৌধুরীর 2 ভাই বেশ বিরক্তি নিয়ে হাজির হয় চৌধুরীর কাছে। তারা ভানুর বিয়ে নিয়ে বেশ বিরক্ত ছিল। একজন 55 বছরের বাটুল কিভাবে এত সুন্দরী বউ পায়, এটাই তারা ভেবে উঠতে পারছে না। তখন পণ্ডিত জানায় ভৌরির এর আগে 3টা বিয়ে ভেঙেছে। তার 3টা বরই মারা গেছিল। একজন মণ্ডপে মারা গেছিল, আরেকজন বিয়ে ঠিক হওয়ার পরপরই মারা যায় এবং তৃতীয় জন বিয়ে করতে আসার পথে ঘোড়া থেকে পড়ে মারা যায়, যে কারণে ভৌরির বিয়ে হচ্ছিল না। শেষমেশ ভানুর সাথেই তার বিয়েটা হয়েছে। তবে আশেপাশের গ্রামের মোটামুটি সকলেই জানে ভৌরির কুষ্টিতে দোষ আছে, এজন্যই তার বর মারা যায়। তাই সবাই ইচ্ছে করেই ভৌরির সাথে ভানুর বিয়ে দিয়েছে, যেন ভানু মারা গেলে তারা সকলে মিলে ভৌরিকে ভোগ করতে পারে। বিয়ের রাত্রে ভানু ফুলশয্যার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকে। তবে গ্রামের লোকের তো বউ দেখাই শেষ হয় না। তখন বুধুয়া এসে ভানুর সাথে তার অস্থিরতা নিয়ে ইয়ার্কি করতে থাকে। বুধুয়া বলে, দেখো এত অস্থিরতায় যেন খাট ভেঙে ফেলো না। এসব শুনে ভানুও বেশ লজ্জা পায়। সকলের বউ দেখা শেষে ভানুকে ফুলশয্যার ঘরে ঢোকানো হয়। এদিকে আমরা গ্রামের সেই পাগলি মেয়ে বাসন্তীকে দেখি। তাকে 2 জন লোক জঙ্গলের ভেতর তাড়া করছে। বাসন্তী প্রাণপণ পালানোর চেষ্টা করছে। সে বারবার তার দাদিকে ডাকতে থাকে, তবে জঙ্গলের মাঝে তাকে এই 2 নরপিশাচের হাত থেকে বাঁচানোর মতো কেউ ছিল না। ছেলে দুটো বাসন্তীকে ধরে ফেলে। আমরা দেখি ছেলে দুটো আর কেউ না, এরা গ্রামের পঞ্চায়েত নেতা চৌধুরীরই 2 ভাই। তারা বাসন্তীকে জঙ্গলেই করে। অন্যদিকে বাসন্তীকে তার দাদি সারা গ্রামে খুঁজে বেড়ায়, তবে কোথাও খুঁজে পায় না। পরের দিন সকালে ভানু তার বউকে ঝাড়ু দিতে দেখে রেগে যায়। তার ভারী শখের বউ ভৌরি। 55 বছর সিঙ্গেল থাকার পর সে এমন টুকটুকে কচি বউ পেয়েছে। ভানু ভৌরির হাত থেকে ঝাড়ু কেড়ে নিয়ে ভৌরিকে সারা বাড়ি ঘুরিয়ে দেখায়। তখন কলসে পানি না থাকায় ভানু পানি আনতে যেতে চায়। তবে ভানুর ভাইয়ের বউ ভানুকে বলে সে ভৌরিকে সাথে নিয়ে পানি আনতে যাবে, ভানুর যাওয়ার প্রয়োজন নেই। তবে ভানু চায় না তার নতুন বউ কোনো কাজ করুক, কিন্তু সে কিছু বলতেও পারে না। ভৌরি পানি আনতে চলে যায়। এখানেই জানা যায় ছেলে দুটো বাসন্তীকে মেরে নদীতে ফেলে দিয়ে গেছে। গ্রামে পুলিশ আসে ইনভেস্টিগেট করতে। তবে ইন্সপেক্টর যাকে তাকে ধরেই মারতে শুরু করে। আসলে এই গ্রামে সব এভাবেই চলে, কোনো নিয়মই যেন এখানে নিয়ম না। ছেলেটা সবার সামনে
ইন্সপেক্টরকে একটা চেইন ঘুষ দিয়ে তাকে ছেড়ে দিতে বলে। ইন্সপেক্টরও ছেড়ে দেয়। এদিকে চৌধুরী তার দুই ভাইকে শুদ্ধি করাতে পণ্ডিতের কাছে নিয়ে আসে। পণ্ডিত বলে, গ্রামে 30 টাকায় মেয়ে পাওয়া যাচ্ছে, তাহলে করার কি দরকার? আসলে এই গ্রামে ঠিকভাবে ফসল ফলে না, গ্রামের রীতিমতো খাবারেরও অভাব, তাই এই গ্রামে মেয়েদের কাছে 30 টাকাও নিজের সম্মান বিক্রির জন্য অনেক কিছু। তাদের কথার মাঝেই সেখানে ইন্সপেক্টর চলে আসে। সে চৌধুরীর দুই ভাইকেই গ্রেফতার করে নেয়। চৌধুরী আটকানোর চেষ্টা করলে ইন্সপেক্টর চৌধুরীকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভানু ইটের ভাটায় কাজ করতে গেলে ম্যানেজার তার সাথে ভৌরিকে নিয়ে টিটকারি করে, যেটা ভানুর একদমই ভালো লাগে না। যতই হোক, ভৌরি তার বউ, সে রাগ দেখিয়ে কাজে চলে যায়। গ্রামের সকলেই ভানুকে ভৌরিকে নিয়ে টিটকারি করতে শুরু করে। পুরুষরা ভৌরির সুযোগ নেওয়ার বিষয়ে বলতেও ছাড়ে না। পুলিশ স্টেশনে ইন্সপেক্টর চৌধুরীর দুই ভাই দায়া এবং গোপালকে গাছে বেঁধে পেটায়। উকিল তাদের ছাড়াতে গেলে ইন্সপেক্টর উল্টে উকিলকেই ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এদিকে চৌধুরীর 4 চামচা ভৌরিকে কিভাবে বাগে আনবে সেটা ভাবতেই ব্যস্ত। তবে যেহেতু ইন্সপেক্টর বাসন্তীর কেসটা নিয়ে বেশ সিরিয়াস, তাই তারা ডিসিশন নেয় তারা এই কেস শান্ত হওয়া না পর্যন্ত কিছুই করবে না। ওদিকে ভানুদের সংসারও ভালোই চলছিল। তারা খুনসুটি আর ভালোবাসায় তাদের সংসার ভরাচ্ছিল। ভানু সব কাজেই ভৌরিকে সাহায্য করত। তবে তাদের কপালে এই সুখ বেশি দিন টেকে না। একদিন কাজ করতে গিয়ে ভানু অসুস্থ হয়ে যায়। গ্রামের দুষ্টু লোকজনও ভৌরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেয়। দোকানদার একজন মহিলাকে টাকার লোভ দেখিয়ে ভৌরিকে তার কাছে এনে দিতে বলে, আর মহিলাও লোভে পড়ে রাজি হয়ে যায়। এদিকে চৌধুরীকে উকিল জানায় গোপালদের বেইল করাতে 50,000 টাকা লাগবে। তবে তাদের কাছে তো এত টাকা নেই। তখন পণ্ডিত বুদ্ধি দেয়, যদি ইটের ভাটার 300 জন কর্মচারীর প্রতিদিনের বেতন থেকে 30 টাকা করে কাটা হয় তাহলেই তো হয়ে যাবে। সকলে মিলে ডিসিশন নেয় তারা এই 50,000 টাকা দিন মজুরদের উপর থেকেই তুলবে। প্ল্যান অনুযায়ী ম্যানেজার ইটের ভাটায় সকলকে জানিয়ে দেয় আজ থেকে সকলের বেতন থেকে 30 টাকা কাটা হবে, কারণ গোপালদের জেল থেকে বের করতে টাকা লাগবে। কিন্তু বুধু আর ছেলের আজ 1 মাস যাবৎ জ্বর, তার উপর 6 দিন ধরে তার বেতনও দেওয়া হয় না। ঘরে ওষুধ তো দূরের কথা, ভাতের টাকাও নেই। এখন বেতন থেকে 30 টাকা কাটা হলে সে তো না খেতে পেয়ে মরবে। তাই বুধুয়া জানায় সে টাকা কাটতে দিবে না। ভানুও তাকে সাপোর্ট করে। তখন ম্যানেজার জানায় যে যে তার শর্তে রাজি তারাই কাজে যাবে, বাকিরা যেতে পারবে না। যেহেতু গ্রামে রীতিমতো দুর্ভিক্ষ চলছিল, তাই কারোরই আর কিচ্ছু বলার থাকে না, সকলেই কাজে যায়। তবে ম্যানেজার ভানুকে আটকে দেয়। ম্যানেজার ভানুকে সরাসরি জানিয়ে দেয় ভানু তখনই কাজে যেতে পারবে যখন সে তার বউ ভৌরিকে ম্যানেজারের হাতে তুলে দেবে। তার আগ পর্যন্ত ভানু এই ইটের ভাটায় কাজ করতে পারবে না। এদিকে বুধু আর বউ মালতীও নিজের ছেলেকে বাঁচাতে উপায় না পেয়ে ডাক্তারের কাছে নিজেকে সঁপে দেয়। ডাক্তার মালতীর ছেলেকে স্যালাইন দিয়ে বাইরে শুইয়ে মালতীকে নিয়ে ঘরের ভেতর কাজ সারে। ভৌরি মালতীদের খবর নিতে এসে দরজার ফাঁক দিয়ে সব দেখে ফেলে। মালতী সেখান থেকে চলে আসতে গেলে সেখানে বুধুয়া চলে আসে। বুধুয়া নিজের ছেলের স্যালাইন দেওয়া দেখেই বুঝে যায় কিসের বিনিময়ে এসেছে এই স্যালাইন। সে ঘরে যেতে গেলে তার কাকি তাকে আটকে দেয়, কারণ এইসব শক্তিশালী মানুষদের কাছে বুধুয়ার মতো নিম্নবিত্ত মানুষ পারবে না, সেটা কাকি খুব ভালো করেই জানে। বুধুয়ার কিছুই করার থাকে না, সে ঘরের বাইরে বসেই কাঁদতে থাকে। আর ডাক্তার ঘরের ভেতর তার বউয়ের ইজ্জত লুটতে থাকে। ভৌরি বাড়ি ফিরে দেখে ভানু বাড়ি ফিরে এসেছে, তবে সে কিছুই বলে না। তাদের দুজনের মনেই চলছে আলাদা যুদ্ধ। ভানু ম্যানেজারের বলা কথা আর ভৌরি মালতীর কথা ভাবছে। তারা কেউই কারোর সাথে কথা বলে না। রাত্রে ভৌরি ভানুকে মালতীর ঘটনা খুলে বলে। সে কিছুতেই মালতীর এভাবে ডাক্তারের কাছে নিজের সম্মান বিক্রি মেনে নিতে পারছিল না। তখন ভানু বলে, মানুষ নিরুপায় হলে তাকে সব করতে হয়, হয়তো তোমাকেও করতে হবে। ভৌরি ভানুর কথার অর্থ জানতে চায়। ভানু ম্যানেজারের কথা খুলে বলে। ভৌরি ভানুকে জিজ্ঞাসা করে ভানু কি চায়। তখন ভানু বলে,
তোমার যা ইচ্ছে করতে পারো। ভৌরি জানায় সে যেতে চায় না। পরের দিন সকালে ভানু ভাটায় গিয়ে ম্যানেজারকে জানিয়ে দেয় সে আর কাজে আসবে না। এরপর ভানু তার 7 দিনের বাকি থাকা বেতন চাইলে চৌধুরী বলে 7 দিনের বেতন নিতে হলে ভৌরিকে চৌধুরীর কাছে পাঠাতে হবে। এখানে সবাই যেন হয় না, সুযোগ বুঝে ভৌরিকে ছিঁড়ে খেতে অপেক্ষা করছে শুধু। ভানু নিজের বউয়ের এত অপমান সহ্য করতে পারে না। সে বলে, চৌধুরী সাহেব, আপনি আপনার বউকে আমার কাছে পাঠিয়ে দেন, তাহলেই আমি আমার বেতন মাফ করে দিব। কথাটা শুনে চৌধুরী ভীষণ রেগে যায়। সে লোক দিয়ে ভানুকে খুব পিটায়। মানে নিজের বউয়ের মূল্য আছে, কিন্তু অন্যের বউয়ের বেলায় ভোগ করার ধান্দা। আমার এখন ওই প্রবাদটার কথা খুব মনে পড়ছে, মানুষ হয়েই দুনিয়ায় আইলাম, মানুষ আর হইলাম কই। আসলেই আমাদের মানুষ হওয়ার অনেক বাকি। রাত্রে ভানুকে ব্যান্ডেজ করতে ডাক্তার ডাকা হয়। ডাক্তার জানায় ভানু জলদি ঠিক হয়ে যাবে। তবে হঠাৎ ভানুর কাশি শুরু হয়, আর কাশির সাথে রক্তও আসতে শুরু করে। ডাক্তার তো এমন সুযোগেরই অপেক্ষায় ছিল। ডাক্তার বলে ভানুর ব্লাড টেস্ট করাতে হবে, খরচ 600 টাকা, তবে সে ফ্রিতেই করে দিবে। শুধু কাল যেন ভৌরি তার ক্লিনিকে রিপোর্টটা নিতে যায়। সবাই বুঝে যায় ডাক্তার আসলে ভৌরিকে কেন ডাকছে। ভানু জানায় সে চিকিৎসা করাতে চায় না। ভৌরি নিজের কাছ থেকে 50 টাকা ডাক্তারকে দিয়ে ভানুর ব্লাড টেস্ট করতে নিয়ে যেতে বলে। তবে ডাক্তারকে দেখেই বোঝা যায় সে টাকা পেয়ে খুশি না। সে তো এই সুযোগ কাজে লাগিয়ে ভৌরিকে চেয়েছিল। কয়েকদিন পরও ভানু সুস্থ না হলে ভৌরি মন্দিরে যায় প্রার্থনা করতে। মন্দিরে ভৌরির সাথে পণ্ডিতের দেখা হয়। পণ্ডিত জানায় এটা আসলে ভৌরির নক্ষত্রের দোষ। ভৌরির নক্ষত্র ঠিক করতে হলে তাকে শুদ্ধি করতে হবে। ভৌরিকে রাত 10টায় একা মন্দিরে এসে এক পায়ে দাঁড়িয়ে 1001 বার মন্ত্র পাঠ করতে হবে। ভৌরি ভানুকে ঠিক করতে সব করতে রাজি ছিল। সেও বিনা দ্বিধায় রাজি হয়ে যায়। বাসায় ফিরে ভৌরি কথাটা ভানুকে জানায়। ভানু বুঝে যায় পণ্ডিত ভৌরিকে কেন ডেকেছে, তাই সে ভৌরিকে যেতে মানা করে দেয়। ভৌরি প্রথমে ভানুকে বোঝানোর চেষ্টা করলেও পরে ভানুর জেদ দেখে জানায় সে যাবে না শুদ্ধি করাতে। তবে ডাক্তারের রিপোর্টটা সে আনতে চায়, কিন্তু তাদের কাছে তো আর টাকা নেই। তাই ভৌরি নিজের ঘরের জিনিস, খাবার, ধান বিক্রি করে টাকা ম্যানেজ করে। তারপর হসপিটালে রিপোর্টের জন্য টাকা জমা দেয়। রাত্রে চৌধুরীরা সকলে এই বিষয় নিয়ে আলোচনা করে। তারা যে কোনো ভাবে ভৌরিকে হাতের মুঠোয় আনতে চায়। তবে সেটা তখনই সম্ভব যখন গ্রামের মানুষ ভানুদের একঘরে করে দেবে। তাই তারা একটা প্ল্যান সাজায়। চৌধুরী পরের দিন পঞ্চায়েত ডাকে। পরের দিন সকলে এক জায়গায় হলে ডাক্তার সকলকে জানায় ভানুর এইডস আছে, যা এক ধরনের মহামারী। ভানুর থেকে এই রোগ যার লাগবে তার মৃত্যু নিশ্চিত। এই গ্রামও শেষ হয়ে যেতে পারে। কথাটা শুনেই সকলে ভানুর থেকে সরে বসে। চৌধুরীরা তো এটাই চাচ্ছিল। তারা এক কথায় ভানুদের গ্রাম ছাড়া করে দেয়। গ্রামের লোকও তাদের কথা মেনে নেয়। ভৌরি তাদের কাছে অনেক অনুরোধ করে, তবে চৌধুরীরা জানিয়ে দেয় তারা এই গ্রামে থাকতে পারবে না। উপায় না পেয়ে ভানুরা এক কাপড়ে গ্রাম ছাড়ে। গ্রামের বাইরে নদীর পাড়ে একটা বাসা বানায়। ভানু ইতিমধ্যে বিশ্বাস করা শুরু করেছে তার কোনো ছোঁয়াচে রোগ আছে, তাই সে ভৌরির থেকে দূরে থাকতে শুরু করে। এদিকে গ্রামে শেখর নামের এক রিপোর্টার আসে। সে গ্রামের দিনমজুরদের উপর ডকুমেন্টারি বানাতে চায়। শেখর প্রথমে ইন্সপেক্টরের কাছে অনুমতি নেয়। তারপর ইন্সপেক্টর তাকে গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। অন্যদিকে ভৌরি ভানুর জায়গায় ইটের ভাটায় কাজ করতে শুরু করে। তবে ভাটায় ম্যানেজার তাকে বারবার ডিস্টার্ব করে। এমনকি সে পুরো ভাটার সকলকে ছুটিয়ে দিয়ে ভৌরিকে একা রাখে কাজ করতে। ভৌরি বুঝতে পারে ম্যানেজার আসলে কেন এসব করছে, তবে তার কিছুই করার থাকে না। কিছুক্ষণ পর ইটের ভাটায় চৌধুরীর লোক শেখরকে নিয়ে আসে। শেখর বেশ মুখরা প্রকৃতির মানুষ। সে ম্যানেজারকে ডকুমেন্টারির কথা বলেই না। শেখর বলে সে ম্যানেজারকে হিরো রেখে এই গ্রামের একটা মুভি বানাবে। হিরো হওয়ার কথা শুনেই তো ম্যানেজার গলে যায়। সে ভৌরিকে সেখানে রেখেই শেখরকে নিয়ে চলে যায়। শেখরের থাকার ব্যবস্থা কাকি করে দেয়। এদিকে ভৌরির জীবন দিন দিন বিভৎস হতে শুরু করে। ইটের ভাটায় ভৌরি যেন মৃতপ্রায় পশু, আর তার চারপাশে সব সময় আছে 5 শকুন, যাদের নজর সর্বক্ষণ ভৌরির ওপর। তবে ভৌরিও ভাঙার মেয়ে না। তাকে দিয়ে যত কাজই ম্যানেজার করায় না কেন সে যেন হাঁপায় না। চৌধুরীদেরও ধৈর্য ধীরে ধীরে শেষ হতে থাকে। চৌধুরী জানিয়ে দেয় ভৌরি যদি আজ রাত্রে তার বাড়ি না আসে তাহলে যেন ম্যানেজার ভৌরিকে ভানুর মতোই কাজ থেকে বের করে দেয়। ম্যানেজার ভৌরিকে কথাটা জানায়। ভৌরিও কাজ ছেড়ে চলে আসে। কাকি ভৌরির জন্য নতুন কাজ ঠিক করে
করে দেয়। শেখরের রান্নার জন্য লোক প্রয়োজন ছিল, কাকি ভৌরিকে ওই কাজে লাগিয়ে দেয়। শেখর প্রতি বেলায় এখন ভানুদের বাসায় এসেই খেয়ে যায়। এরপর থেকেই শেখর পুরো দমে নিজের ডকুমেন্টারি বানাতে লেগে পড়ে। সে এই গ্রামের মানুষদের সাথে হওয়া জুলুমের ছোট থেকে ছোট ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। আর ম্যানেজারকে সামলাতে তার হিরো বানানোর মশলা মেশানো গল্প তো আছেই। কয়েকদিন পর শেখরের ডকুমেন্টারি বানানো শেষ হয়ে যায়। সে পরের দিনই মুম্বাই ফিরে যাবে, তবে তার পা মচকে যাওয়ায় পায়ে বেশ ব্যথা হয়। এদিকে ঝুম বৃষ্টিও হচ্ছে, তাই ভানু ভৌরিকে বলে ভৌরি যেন শেখরকে একটু এগিয়ে দেয়। তবে পথের মাঝে কাদায় শেখরের পা পিছলে যায়, আর ভৌরি তার পাশে থাকায় তারা দুজনে একসাথেই পড়ে যায়। এখানে আমরা বুঝি শেখরের নজর অনেক দিন ধরেই ভৌরির উপর ছিল। তারা একে অপরের সাথে কাদার ভেতর কাদা নিয়ে খেলা শুরু করে। টকবগে শেখরকে পেয়ে ভৌরি মজা লুটে নেয়। এতদিন বুড়ো ভানু যা পারেনি, কাদায় পড়ে শেখর তাই করে। আর ভানুর এইডস হওয়ার পর থেকে ভানু তো ভৌরির কাছে যেত না, তাই ভৌরিও নিজের সব লজ্জা বিসর্জন দেয় শেখরের কাছে, যেটা আবার ম্যানেজারের চেলা দেখে ফেলে। পরের দিন গ্রামের লোক শেখরকে মেরে ইটের সাথেই গ্রামের বাইরে পাঠিয়ে দেয়, আর ভৌরিকে গ্রামের মাঝখানে আনা হয় বিচার করতে। যে গ্রামের প্রতিটা নারী তাদের সম্মান বিক্রি করতে বাধ্য হয়, সেই গ্রামে নাকি ভৌরির বিচার বসেছে। বিষয়টা খুব হাস্যকর, তাই না? আর বিচারক আবার সেই 5 শকুন। গ্রামের লোক ভৌরির উপর পাথর ছুঁড়তে শুরু করে, তখন কাকি এসে ভৌরিকে বাঁচায়। পঞ্চায়েতের 5 প্রধান ভৌরির বিচার করতে শুরু করলে কাকি সকলের কুকর্মের ধুতি খুলতে শুরু করে। তাই চৌধুরী ভৌরির বিচার ভানুর উপর ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ভানু চলে যেতে গেলে কাকি তাকে আটকায়। ভানু ভৌরির উপর অনেক বিশ্বাস করত, তার বিশ্বাস এভাবে ভেঙে যাবে সে কখনোই ভাবেনি। ভানু অনেক কষ্ট পায়। সে ভৌরিকে আর কোনোদিন মুখ দেখাতে বারণ করে। সে ভৌরিকে নিজের বউ বলতেও অস্বীকার করে। ভানুও চলে যায়। ভানুকে আটকাতে কাকিও তার পিছু নেয়। পড়ে থাকে একা ভৌরি। তার জীবনে আজ কিছুই নেই, কিচ্ছু না। ভৌরির মাথার কাপড় হাওয়ায় পড়ে যায়, কিন্তু সে সেটা তোলে না। সেই অবস্থায় সে তাদের পুরনো বাড়িতে যায়, যেখানে সে তার সংসার শুরু করেছিল। আজ তার সংসারটাও নেই। ভানু বাড়ি ফিরে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। রাত্রে ভৌরি চৌধুরীদের 5 জনকেই ডাকে তার বাড়িতে। প্রথমে তারা 5 জন এমন ভাব করে যেন একজনও যাবে না, তবে ঠিকই রাত্রে 5 জনই ভৌরির বাড়িতে হাজির হয়। ভৌরি জানায় এখানে নিলাম লাগবে, যে জিতবে সে আমায় পাবে। দোকানদার 2100 টাকায় নিলামে জিতে যায়। সেই ভৌরিকে রাত্রের জন্য পায়। পরের দিন সকালে কাকি আসে ভৌরির সাথে দেখা করতে। সে ভৌরিকে অনেক বোঝায়, এসব না করতে বলে। তখন ভৌরি তার কাছে থাকা সব টাকা কাকিকে দেখায়। সে বলে, তুমি দেখো কাকি, গ্রামে আজ থেকে যেন কোনো মেয়ে টাকার জন্য নিজের সম্মান বিক্রি না করে। আমি তোমায় দায়িত্ব দিলাম। ভৌরির চোখে এক শান্ত ভাব, যেন ভাষা শূন্য হয়ে পড়েছে তার চোখ। কয়েকদিন পর চৌধুরী আবার কোর্টে যায়। সে কিছুতেই তার ভাইদের বেল করাতে পারছে না। তখন উকিল তাকে বুদ্ধি দেয়, যে কোনো ভাবে বাসন্তীর দাদি যদি কেস তুলে নেয় তবে গোপালরা বেল পাবে। চৌধুরীরও বুদ্ধিটা পছন্দ হয়। চৌধুরী বাসন্তীর দাদির কাছে 5000 টাকায় কেস সেটেল করতে চায়। আর এখানে সে তার জীবনের আরেকটা বড় সত্য জানতে পারে, বাসন্তী আসলে চৌধুরীর মেয়ে। বাসন্তীর বাবা বিয়ের পরই শহরে চলে গেছিল, আর বাসন্তী তার মায়ের পেটে বিয়ের 6 মাস পরে আসে। আর এর মাঝে বাসন্তীর মা টাকার জন্য চৌধুরীর কাছে থেকেছিল। বাসন্তীর রিপোর্ট চৌধুরীর ভাই রায় করেছে, অর্থাৎ বাসন্তী নিজের চাচাদের হাতে হয়েছে। চৌধুরী কথাটা জানতে পেরে সহ্য করতে পারে না। সে বাসায় ফিরে হার্ট ফেল করে মারা যায়। এদিকে গ্রামের লোক ভৌরিকে যেমন খুশি ব্যবহার করতে থাকে। এই গ্রামে মানুষের যেন বড্ড অভাব, তবে গ্রামের মেয়েরা যেন সাহস ফিরে পেয়েছে। তারা এখন কারোর কাছে টাকার বিনিময়ে নিজেদের সম্মান বিক্রি করে না। ম্যানেজাররাও টাকা বাড়িয়েছে। তারা এখন 30 টাকার জায়গায় 100 টাকা অফার করে, তবে মেয়েরা রাজি হয় না। এভাবেই সময় চলতে থাকে। মানুষ মনুষ্যত্ব ছাড়িয়ে হিংস্র হতে থাকে। তবে কথাই আছে, খোদার মার রয়েস হয়ে হয়। হঠাৎ গ্রামের মৃত্যু লীলা শুরু হয়। গ্রামে একটার পর একটা পুরুষ মারা যেতে শুরু করে। কেউ জানে না মৃত্যুর কারণ কি। কিছুদিন পর ডাক্তার নিজের মেয়ের ব্লাড রিপোর্ট থেকে জানতে পারে তার মেয়ের এইডস হয়েছে। কথাটা জানতে পেরে তার তো মাথায় বাজ পড়ে। ডাক্তার নিজের মেয়ের থেকে জানতে পারে
সে ডাক্তারেরই কর্মচারী মান্নুর সাথে থেকেছে। ডাক্তার মান্নুকে মারধর করলে গ্রামের মৃত্যুর আসল কারণ জানতে পারে, কারণ মান্নু জানায় সে ডাক্তারের মেয়ে বাদে শুধু ভৌরির সাথেই থেকেছে, অর্থাৎ মান্নুর রোগ ভৌরির থেকে ছড়িয়েছে, আর ভৌরির সাথে তো ডাক্তারও থেকেছে, তাহলে নিশ্চিতভাবে এই রোগ এখন ডাক্তারের ভিতরও আছে। কথাটা ভাবতেই ডাক্তারের গলা শুকিয়ে যায়। এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। শহর থেকে মেডিকেল ক্যাম্প এনে সকলের ব্লাড স্যাম্পল নেওয়া হয়। ডাক্তাররা এর আগে কারো এইডস হয়েছে কিনা জানতে চাইলে গ্রামের লোক ভানুর কথা জানায়। সকলেরই ধারণা ভানুর থেকেই ছড়িয়েছে এই রোগ, তাই তারা ভানুকে বাড়ি থেকে মারতে মারতে তুলে আনে। ভানুর ব্লাড স্যাম্পল নেওয়া হয়। এরপর পুলিশ ভানুকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। পুরো গ্রাম টিভি রিপোর্টারে ভরে যায়। সকলের নিজের টিভির জন্য হট রিপোর্ট লাগবে। খবর এত জলদি ছড়িয়ে পড়ে যে গ্রামে সিএমও চলে আসে। তাই পুলিশ ভানুকে নিয়ে আবার গ্রামে ফেরত আসে। আর এরপরের সিনটুকু আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এখানে মেডিকেল ডাক্তার গ্রামের সকলকে জানায় এই গ্রামে একমাত্র ভানু বাদে সকল পুরুষেরই এইডস আছে। সকলে বুঝতে পারে ডাক্তার তাদের মিথ্যে বলেছিল। ডাক্তার নিজেকে বাঁচাতে দোষ তার বাকি সাথীদের উপর চাপাতে শুরু করে। গ্রামের লোক বুঝতে পারে এরা 5 জন মিলেই তাদের ভুল বুঝিয়েছে, আর তাদের জন্যই আজ গ্রামের সকলে মরতে চলেছে। গ্রামের লোক ডাক্তারদের মারতে এগিয়ে আসে। পুলিশরা তাদের আটকাতে হাওয়ায় গুলি করে, আর এই গুলির শব্দ শুনেই ভৌরি ভেবেছিল ভানু মারা গেছে। তবে ইন্সপেক্টর পুলিশদের আটকে দেয় এবং ডাক্তারদের সকলকে গ্রামের লোকেদের হাতে তুলে দেয়। গ্রামের লোক তাদের তাড়া করে করে মারে। এদিকে ভানুও নিজের ভুল বুঝতে পারে। সে ভৌরির কাছে দৌড়ে যায়। তবে ভৌরি তো ভেবেছিল ভানু মারা গেছে, তাই সেও আত্মহত্যা করে নেয়। ভানু দরজা ভেঙে ঢুকলে ভৌরির মৃত লাশ দেখতে পায়। ভানু ভৌরির লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। তবে সে ভৌরির লাশকে তার বউ বলেই মেনে নেয়। সে ভৌরির লাশ সদবার বেশে সৎকার করে। তার লাশের সৎকারে পুরো গ্রামের নারীরা আসে। ভানু নিজের হাতে ভৌরির শেষ কৃতকার্য করে। সেই রিপোর্টার শেখরও হসপিটালের বেডে বসে এই খবর জানতে পারে। আসলে ভৌরির দেহে এইডস ছড়িয়েছিল এই রিপোর্টার শেখরের থেকে, আর ভৌরির থেকেই পুরো গ্রাম আক্রান্ত হয়। আর এক সুন্দর মেসেজের মাধ্যমে আমাদের আজকের মুভিটা এখানেই শেষ হয়। মুভিতে কাকি একটা লাইন বলে, যেটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। মানুষ স্রোতের বিরুদ্ধে সাঁতার তো কাটতে পারে, কিন্তু স্রোতের দিক পাল্টাতে পারে না। আপনি স্রোতে গা ভাসিয়ে পাপ করুন, কেউ থামাবে না, কিন্তু স্রোতের বিরুদ্ধে আপনার ভুলও পাপ হয়ে যাবে। আমি ভৌরিকে খুব ভালো বলছি না, তবে আই এম সরি, আমি তাকে দোষারোপ করতে পারবো না। আপনাদের কি মতামত কমেন্টে জানান। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।